যদি বায়ার হইতাম তাহলে এটা 2,80,000 টাকা বা 2,70,000 টাকা আমি বলতাম, কারণ 500 কমায় দিলাম, 5,000 কমায় দিলাম, ঠিক আছে। এই স্মুথনেসটা যদি না থাকে তাহলে বুঝবা যে ভাই ঝামেলা কোনো একটা আছে বাইক। সো ফাইনালি আমি আজকে ভিডিওতে বেশি বকবক করব না, কারণ হাতে খুবই সময় কম, আর শর্টকাটে তোমার কয়েকটা টিপস দেখা দিচ্ছি। এইগুলো খুবই ম্যান্ডেটরি। আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন, 500 কমায় দিলাম, 5,000 কমায় দিলাম, এগুলো বাদ দেন ভাই। আসলে বাসায় বসে এই সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিওগুলো দেখতেছিলাম, আর বাইকের কন্ডিশনগুলো দেখতেছিলাম, যে প্রাইস বলতেছে ওইটার সাথে কন্ডিশনের কোনো মিল পাচ্ছিলাম না। এখন কথা হচ্ছে যে আমি কি জিনিসগুলো আগে দেখবো, সেটা হচ্ছে সবথেকে মেইন কথা। আপনি যখন একটা বাইক দেখবেন, জাস্ট লাইক দেখেন এই বাইকটা আমি দেখতেছি, এই বাইকটা দেখার আগে সবার প্রথমে আমি যাবো ট্রিপ মিটারে। সবার আগে ট্রিটমেন্টে দেখবো যে এই বাইকটা কত কিলোমিটার চলছে। সো এখানে দেখবো যে 20,945 কিলো চলছে, দ্যাটস মিন এটা 21,000 কিলো চলা। এখন দেন দেখবো যে ট্রিপ মিটারগুলো ভালো মতন কাজ করে কিনা। হ্যাঁ, মোটামুটি ট্রিপ মিটার কাজ করতেছে, দ্যাটস মিন এটাতে কোনো মিটার ইরর নাই। যখন দেখবেন যে ট্রিপ মিটারে অ্যাকচুয়ালি এটা 21,000 কিলো, ধরলাম এটা 5,000 বা 10,000 কিলো করে রাখছি আমি। অনেক সময় এগুলো যখন ট্রিপ মিটার নষ্ট হয়, তার মানে একটু বুঝে নিবে যে এটা ট্রিপ যদি কিলোমিটার অনেক কম থাকে তাহলে বুঝবা যে এটা আদৌ এখানে মিটার টেম্পারিং করানো হয়েছে। আর যখন দেখবা যে এটা 5,000 কিলো চলতেছে, তারপরে মিটার কাজ করতেছে, তখন তুমি দেখবা যে বাইকের কন্ডিশন। সবার প্রথমে চলে যাব হচ্ছে আমি টায়ারের কাছে, কারণ এই টায়ারে কিন্তু একটা সিকিউরিটি মার্কার অথবা অনেকে লাইন থাকে, শোরুম লাইন বলা অনেকে বাংলা ভাষায়, এই শোরুম লাইনটা থাকে। তো এই শোরুম লাইন অনেক টায়ারে যেগুলোতে থাকবে তাহলে বুঝবে যে রিসেন্টলি এটা 8-10,000 কিলোর বেশি চলে নাই। আর যদি না থাকে তাহলে বুঝবে যে 8-10,000 কিলো প্লাস, কারণ 8-10,000 পরে মোটামুটি এগুলো উঠে যায়। এরপরে যদি দেখো যে এটা 10,000 কিলো চলা, তখন তুমি ডিস্ক ব্রেকে হাত দিবা, যে ডিস্ক দেখবা যে কতটুকু ক্ষয়ছে। এটা গরম কিন্তু, যদিও দেখবা যে এটা কতটুকু কতটুকু ক্ষয় হয়ে গেছে। এটা যেমন মোটামুটি একটু ক্ষয় লাগতেছে। এই বাইক ডিস্কটা অনেক দিন ইউজ করা হয়েছে, কারণ 20,000-21,000 কিলো পর্যন্ত এই ডিস্কটা ইউজ করা হয়েছে। যে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল কি না, প্লাস আমার বাইকের হচ্ছে ইঞ্জিনের কী অবস্থা, এই বাইকটার ইঞ্জিনের কী অবস্থা। সো দেখো ঘাটটা অতটা স্মুথ। সো যেহেতু আমার বাইকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এই যে স্মুথনেসটা দেখো অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে। সে বাইকের কোথাও না মায়ের খাইছে, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি টুকটাক আছে। সিটিং পজিশনে বসার পর চাবি অন করলা, সুইচ করলা, গাড়িতে নিউট্রাল থাকবে। যে ব্রেকগুলো কেমন হার্ড না সফট, ক্লাচটা কতটা হার্ড না সফট, এই জিনিসগুলো খেয়াল করো, কারণ এইগুলোর জন্য তোমার কিন্তু প্রাইস কমবে বাইকের। সো চেষ্টা করবা এই জিনিসগুলো, সকল ক্লিপগুলো চলতেছে কিনা, এই যে লাইট চলতেছে কিনা, এখানে ডিপার চলতেছে কিনা। ডিপার চলে কিন্তু এখানে একটা সিগন্যাল এক্সট্রা থাকে, এই যে ডিপারের সিগন্যালটা, এই ডিপারটা বারবার চলতেছে কিনা, এখানে চাপ দেওয়ার সাথে সাথে ডিপার চলতেছে কিনা, হেডলাইট ভালো মতন চলতেছে কিনা, আপার ডিপার, এই জিনিসগুলো ম্যান্ডেটরি ভাই। কারণ এগুলো একটা চাপার দাম অনেক, 1200, 1300, 1400 টাকা পর্যন্ত চাপার দাম। এই চাপার দাম মনে হয় 2-2,500 টাকা নেয়। তো তুমি 2-2,500 টাকা কেন ফাও দিবা ভাই? তারপর দেখবা যে এই যে ইঞ্জেকশনটা ভালো মতন সুইচ হচ্ছে কিনা, এখানে কোনো ঝামেলা আছে কিনা। অনেক সময় ইঞ্জেকশন জোরে ঝাঁটা দিয়ে রাখতে হয়। দেন সর্বোপরি কথা যেটা অ্যাকচুয়ালি মেইন, সেটা হচ্ছে তোমার বাইকের সেলফের ব্যাপারটা। সেলফটা কিভাবে নিচ্ছে, একবারে নিচ্ছে নাকি একটু রয়ে শোয়ে নিচ্ছে, না একটু লেট করে নিচ্ছে, ডিলে করে নিচ্ছে, এই জিনিসগুলো সব থেকে বড় একটা বাইকের কন্ডিশন ম্যাটার করে। সো ফার্স্ট অফ অল দেখো আমি সেলফ দিচ্ছি, এই যে দেখো প্রথমে একটা কিন্তু ধাক্কা দিচ্ছে, সাথে সাথে এখানে কিন্তু ব্যাটারিও শো করছে, দ্যাটস মিন আমার ব্যাটারির চার্জ মোটামুটি কম আছে, একবারে স্টার্ট হয়েছে। এর আগে কিন্তু একটা বাড়ি দিয়ে নিছে। সো ব্যাটারিতে একটু ইস্যু থাকতে পারে, এই জিনিসটা খেয়াল করো, কারণ আমার এখানে ব্যাটারি সিগন্যালও দিচ্ছিল সাথে সাথে। সো ব্যাপার না, ওই জিনিসটা সামান্য, বাট ব্যাটারিটা চার্জ করে নেওয়া যায়। বাট ব্যাটারিরও দেখবা ভিতরে যে কী অবস্থায় চলতেছে। সবার প্রথমে এখন তো বাইক রাইড করবা, ক্লাচ নিলা, গিয়ার দিবা, দেখো বাইকটা কেমন অ্যাটিটিউড করে। কোনো লাফ দিয়ে উঠে নাই, ধুপ করে উঠে নাই, এরকম ধাক্কা দিয়ে উঠে নাই। যদি ধাক্কা দিয়ে উঠে তাহলে বুঝবে ভাই তোমার একটা ক্লাচ পেটার অবস্থা খুবই বাজে অবস্থা। দেন হচ্ছে এই যে গিয়ার শিফট করলাম, 2 নম্বর গিয়ারে আসলাম, এই 2 নম্বর গিয়ারে আসলাম, 3 নম্বর গিয়ারে আসলাম, তারপর গিয়ার ডাউন করবো। এখন দেখবো যে কতটা স্পিনটা দেখলাম, মোটামুটি স্মুথনেস যদি না থাকে তাহলে বুঝবে ক্লাচ পেটার অবস্থা আদৌ খারাপ। ক্লাচ পেটের জন্য তুমি মোটামুটি 5 থেকে 7 10,000 টাকা কমায় ফেলবা যদি ক্লাচ পেটের ইস্যু থাকে। দেখবা যে বাইকের স্মুথনেসটা ঠিক আছে। এই যে 1 নম্বর গিয়ারে টপ কতটুকু আসতেছে, 44 পর্যন্ত আসছে। ওকে, এই জিনিসটা খেয়াল করো যে এটা আদৌ কি 44 পর্যন্ত আসতেছে কি না।
প্রতিটা বাইকেরই কিন্তু একটা লিমিটেশন থাকে ভাই। দ্যাটস মিন আমার টপ স্পিডে কোনো ঝামেলা আছে কি না এই জিনিসটা কিন্তু অনায়াসে বোঝা যায়। তো ধরো এইটাতে না 40-45 পর্যন্ত আসে, আমি আসলে মানুষের ভয়ে ধরে রাখি না জিনিসটা। তো এইটার টপ স্পিডে কোনো ঝামেলা আছে কি না এটা তোমাকে 1 নম্বর গিয়ারই বলে দেবে। তো তুমি 1 নম্বর গিয়ারে ধরো এটা 45 উঠে, এটা যদি 30 পর্যন্ত উঠতো, 32 পর্যন্ত উঠতো, তাইলে বুঝবা ভাই এটা টপ স্পিড মোটামুটি 10-15-20 কম পাবা তুমি। এটা তোমার ধরেই রাখতে হবে, ঠিক আছে? যে তুমি চিন্তা করে যখন দেখবা যে 1 নম্বর গিয়ারে যেটা টপ হিট করার কথা, একটু ইউটিউবে অ্যানালাইসিস করে যাও যে এটা টপ হিটে কতটুকু আসে। কিন্তু অ্যানালাইসিস করলেই দেখবা যে এটাতে 1 নম্বর গিয়ারে 45 যখন উঠতেছে, তো ওইটাতে যদি এখন 30 আসে তাহলে বুঝবা এটা টপ স্পিডের মেইন ঝামেলা। দ্যাটস মিন এটার মেইন কোথায় ঝামেলা হচ্ছে, টপ স্পিড ঝামেলা করে 2টা কারণে। এক হচ্ছে ক্লাচ প্লেট যদি ঝামেলা থাকে, আর দ্বিতীয় হচ্ছে পিস্টনে যদি কোনো প্রবলেম থাকে। ব্যাপারটা ক্লিয়ার একবারই? যখন তোমার পিস্টনে প্রবলেম থাকবে তোমার টপ স্পিড উঠতে থাকবে না, মানে উঠতে চাবে না, প্লাস হচ্ছে টর্ক পাবা না, বাইকে এক্সাক্ট টর্কটা তুমি পাবা না, এই জিনিসগুলো প্রবলেম করবে। তার সাথে সাথে যখন তুমি মানে বাইকটাকে খুব পুশ করবা তখনই দেখবা পিছনে এক্সস্টের দিকে কালো কালো ধোঁয়া বেরোতে থাকবে। দ্যাটস মিন তোমার ক্লাচ প্লেটের অবস্থা খুবই খারাপ, বা ইঞ্জিনের হেডের অবস্থা খারাপ, অথবা তোমার বাইকের ওই যে পিছনে ঝামেলা করতেছে। এই জিনিসগুলো ফোকাস মেইনলি। এখন দেখো রাইডিং অবস্থায় মোটামুটি এই জিনিসটা আমি দেখলাম আপাতত, এই জিনিসটা কিন্তু একবারে ন্যাচারাল। কিন্তু আসলে একটা বাইক তুমি এতদিন লং টাইম ইউজ করবা, তো ওই হিসেবে তোমাকে কিন্তু আরও বড় করে দেখতে হবে জিনিসটা। যেমন 10 মিনিট চালায় আমি বলে দিলাম ঠাসঠুস, ওগুলোও কিন্তু হবে না। মোটামুটি ভালো একটা রাইড দিতে হবে। তোমার বাইকের স্মুথনেসটা খেয়াল করো, তুমি ঠান্ডা মাথায় বাইকের স্মুথনেসটা বুঝো, বাইকের স্মুথনেস কতটুকু আছে। তুমি হাই আরপিএমে যে বাইকটা ভাইব্রেশনকে অতিরিক্ত দিচ্ছে কিনা। যেমন 2 নম্বর গিয়ারে আমি এখন ছাড়াবো, এই যে হাই আরপিএমে যে বাইকটা রাইড করলাম, এই যে হাই আরপিএমে মানে মোটামুটি বাইকটাকে টান দিলাম, এই টানের ভিতরে আমার বাইকের ভাইব্রেশনটা কেমন হইলো, ভাইব্রেশন কি বেশি হইলো না কম হইলো, এইটাও একটা ম্যাটার করে বাইকের ডিউরেবিলিটির ব্যাপারটা নিয়ে। বড় কথা হচ্ছে আপনি ইউজারকে বলে দিবেন যে ভাই আমি আপনার কাছ থেকে বাইক নিব, তবে আমাকে মাস্ট বি একটা মাস্টার সার্ভিসের টাকা ক্যাশব্যাক করে দিতে হবে। দ্যাটস মিন হচ্ছে যে আমি যে আপনার বাইকটা নিচ্ছি আমি একটা মাস্টার সার্ভিস দিব। যদি বলে যে ইনশিওর করে ভালো মতন প্রুফ দেখাতে পারে যে ভাই আমি মাস্টার সার্ভিস দিয়ে রাখছি, তারপর যদি মনে না হয় যে মাস্টার সার্ভিস দিচ্ছে না, তারপরে একটা মাস্টার সার্ভিসে 2000 টাকা চার্জ আপনি, মানে এটা আপনি বায়ারকে বললেন না, তাহলে বলবে শালাই তো দুনিয়ার ছেঁচড়া। তো আপনি এটা নর্মালি আপনি নিজের মাথার মধ্যে রাখবেন যে হ্যাঁ আমাকে এটা মাস্টার সার্ভিস করতে হবে, এটা ক্লাচ প্লেটে কাজ করতে হবে, পিস্টনের কাজ যদি লাগে করতে হবে, টায়ারের অবস্থা খারাপ টায়ারের কাজ করতে হবে, মানে টায়ার নতুন কিনতে হবে, তারপর ভাইব্রেশন আসতেছে, হ্যান ত্যান মাউন্টেন এগুলো লাগতে পারে। এই চিন্তাগুলো আপনি মাইন্ডে নিবেন। মানে আমি আজকে আমার ভিডিওটা কিন্তু খুব ডিপলি ভিডিওটা হচ্ছে ভাই, মানে আপনি যদি আমার ভিডিওটা ফুলি দেখেন তাহলে আমি মনে করবো যে কোনো জায়গায় যে বাইক পারচেস করতে গিয়ে কখনো ঠকবেন না। আমার কাছে মনে হয় ব্যাপারটা। এখানে আমি কিন্তু হাত ছেড়ে দিছি বাইকটা আমি মুভ করতেছি, এটা কিন্তু নর্মালি মুভ করা হলো। আচ্ছা আপনি দেখবেন যে হাত ছেড়ে এখন সোজা যাচ্ছে, এই দেখেন বাইকটা কোনো দিকে টানতেছে কিনা, ধরেন এরকম ঢুস করে বাম দিকে যদি টান দেয় তাহলে বুঝবেন ঝামেলা। এই নিচ্ছি সোজা যাচ্ছে কিনা, বাইকটা একদিকে টান নিচ্ছে কিনা, এই জিনিসটাও কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলে দেয় আপনাকে যে হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে। তো তারপর দেখবেন যে ভাই মোটামুটি ইন্ডিকেটার স্টক আছে কিনা, কারণ ইন্ডিকেটারের প্রাইস কিন্তু অনেক বেশি ভাই। আপনার স্টক ইন্ডিকেটার প্রাইস মোটামুটি 1000 টাকা করে পার পিস আমি যতটুকু জানি, বা জোড়া হচ্ছে 2500 টাকা এরকম কিছু নিবে। তো স্টকের জায়গায় যদি আপনি 500 টাকার ইন্ডিকেটার লাগানো থাকে তাহলে কিন্তু আপনার আর 2000 টাকা চুনা এখানে। দেন দেখবেন ব্রেক ডিস্কগুলোর কী অবস্থা, কারণ এগুলো আপনাকে তো ইনস্টল করতে হবে। ওই চিন্তা করে এখন ধরো আমি এই বাইকটার দাম 3 লাখ টাকাই চাইছি, 20,000 কিলো চলছে, ওটা বাদ দিলাম, 3 লাখ টাকা এই বাইকটার প্রাইস চাইলাম। ডিস্কে যদি ঝামেলা থাকে, দ্যাটস মিন যদি ডিস্কে কোনো ইস্যু থাকে, সেই ক্ষেত্রে তোমার করতে হবে যে 2টা ডিস্কে যদি চেঞ্জ করা লাগতে পারে 6,000 টাকা, আরও 10,000 টাকা ডাউন গেল 20,000 টাকা, দ্যাটস মিন 2,80,000 টাকা। এরপর বাইকের কিট সামগ্রী যদি ভাঙা থাকে বা এইগুলো জিনিস যদি থাকে, ওগুলো বেসিসে একটা অ্যানালাইসিস মানে পার্টসের একটা প্রাইসের চিন্তা ভাবনা করে যাও। তার পরবর্তীতে আবার একটা জিনিসও খেয়াল করো, বাইকে কিন্তু অনেক মানে রেয়ার প্রোডাক্ট লাগায়। যেমন এখানে জমথাইয়ের প্রোডাক্ট লাগানো হয়েছে, অনেকে জমথাইয়ের হচ্ছে ব্রেক প্যাড ইউজ করতেছে, আবার অনেকে জমথাইয়ের স্টক মানে ফুড প্যাক ইউজ করতেছে, ব্রেক ক্লাচ এগুলো ইউজ করতেছে, ওইটাও আপনাকে খেয়াল রাখতে হবে।
তো এই জিনিসগুলো একটু মিনিমাইজ করে নিও, যে এই জিনিসটা না, যেমন এইখানে দেখো টেল লাইটটা নেই, এই টেল লাইটের দাম কিন্তু 3500 টাকা প্লাস। তো 3500 টাকার প্রোডাক্ট কিন্তু নাই এখানে লাগানো 500 টাকার একটা প্রোডাক্ট। সো ওইখান থেকে 3000 টাকা মাইনাস যাবে। তো মোটামুটি আন্দাজে আমি বলবো যে এখানে মোটামুটি আমার যদি আমি যদি 3 লাখ চার্জ করি, আমাকে যে বায়ার আসবে, মানে আমি যদি বায়ার হইতাম তাহলে এটা 2,80,000 টাকা বা 2,70,000 টাকা আমি বলতাম, কারণ বার্গেনিং হবে। 2,70,000 বলতাম, মানে 2,70,000 আমি পারচেস করতাম, চেষ্টা করতাম 2,70,000 বা 80-তে নেওয়ার জন্য, কারণ 10 থেকে 15,000 টাকার কাজ কিন্তু অলরেডি রয়ে গেছে, আর এটা আমাকে আফটার মার্কেট করতে হবে। সো এই জিনিসগুলো খেয়াল করে রাখো। সো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।